জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 3 মিনিট 3 খবর, আর আমি শুভদীপ আপনাদের যে খবর জানাবো। সুপ্রিম নির্দেশে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে, কিন্তু সেই তালিকা নিয়ে নয়া জটিলতা তৈরি হচ্ছে সিবিআই এর দাবি ঘিরে। জানাবো আপনাদের। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে, এবং আমি জানাবো এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকে বিরোধীরা আসরে কি বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে, জানাবো অবশ্যই। আর অযোগ্যদের যে নামের তালিকা গতকাল প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় আরও দুজনের নাম যোগ করা হলো। কারা তারা, জানাবো। সবার আগে যে খবর আপনাদের জানাবো তা হলো এই অযোগ্যদের তালিকা নিয়েই এবার নতুন করে জটিলতা শুরু হতে চলেছে। সপ্তাহের শুরুতেই নয়া আইনি লড়াই শুরুর সম্ভাবনা। তার কারণ আদালতে সিবিআই এর দাবি, অযোগ্য যারা তাদের সংখ্যা প্রায় 6,000 থেকে কমে মাত্র 1,806 জনের নাম তালিকায় কেন? প্রায় 4,000 অযোগ্য কম কেন? এইটাই প্রশ্ন আইনজীবীদের। আর এখান থেকেই শুরু হতে চলেছে সম্ভবত নয়া আইনি লড়াই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী সিপিআইএম নেতা, তিনি কি বলেছেন শোনাবো। আমরা কলকাতা হাইকোর্টে কমপ্লেন্ট করেছিলাম, তখন ওরা বললেন না এটা কলকাতা হাইকোর্ট করতে পারে না, সুপ্রিম কোর্ট করতে পারে। সেই আদেশের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। যখন প্রথম দিন পিটিশনটা আমাদের অ্যাডমিট করে সুপ্রিম কোর্ট, সেদিন তারা মতামত দিয়েছেন যে না, এটা হাইকোর্টই হবে। আগামী 2 তারিখে সেটা হিয়ারিং আছে। কন্টেন্টটা হাইকোর্টে চলে এলে পরে তখন বিস্তারিত বিশ্লেষণের মধ্যে যাওয়া যাবে। সুপ্রিম কোর্টের পক্ষে এত ফ্যাক্ট খতিয়ে দেখে বিচার করা সম্ভব না, উচিত না। আরও অনেক কাজ রয়েছে সুপ্রিম কোর্টে। এখন দেখা যাক 2 তারিখে কি দাঁড়ায়। 2 তারিখ পরবর্তী শুনানি রয়েছে শীর্ষ আদালতে, আর সেখানেই এই গোটা বিষয়টা উঠতে পারে এমনটাই ইঙ্গিত অন্তত পাওয়া যাচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনছিলেন। তার মানে স্কুল সার্ভিস কমিশনের তরফে অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানেই সবকিছু শেষ হচ্ছে না, আরও অযোগ্য রয়েছে। এবং সিবিআই এর দাবি এই অযোগ্যের সংখ্যা অন্তত 6,000। এই 6,000-এর থেকে মাত্র 1,806 জন, 1,806 জনের তালিকা এসএসসি কেন প্রকাশ করলো? প্রায় 4,000 অযোগ্য কম কেন? তাহলে কি আরও 4,000-এর তালিকা, অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করার দাবি জানানো হবে এসএসসি? সেক্ষেত্রে কি বক্তব্য থাকে তাদের শীর্ষ আদালতে, সেটাই দেখার। আপনাদের আরও শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন এই নিয়ে। পরীক্ষা হোক, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই পরীক্ষা আগামী দিনে বাতিল হয়ে যাবে। কেন যে বিধিতে ওরা পরীক্ষা নিয়ে, সেই বিধিটা পুরোপুরি অসাংবিধানিক। যখন এটা বিচারে আসবে তখন তা বাতিল হয়ে যাবে। বিধি নিয়ে তো অলরেডি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এখন না, বিধির যে সাংবিধানিকতা নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে আছে। যেটা হয়েছে, যে বিধি আছে সেই বিধির ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া ওরা শুরু করবেন। সেটাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। কিন্তু বিধিটা যুক্তিসঙ্গত কিনা, বিধিটার সাংবিধানিকতা আছে কিনা, এটা তো বিচার হবে যখন আবার বিধি। আর ইতিমধ্যে গোটা বিষয়কে কেন্দ্র করে যে আইনি জটিলতা সেটা তো রয়েছে, সেই সঙ্গে বিরোধীরা এবার আসরে নেমে পড়েছে। কারণ এসএসসি তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা অসম্পূর্ণ, এমনটাই বলছেন বিরোধীরা। একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে এই সরকার আসলে চাকরি চুরির সরকার, তারাই তাতে শিলমোহর দিচ্ছে, এমনটাই কিন্তু বিরোধীরা জানাচ্ছেন। প্রথমেই শোনাবো শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি, তার বক্তব্য কি শোনাবো। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে। তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে, 1 লক্ষ টাকা চুরিটাও চুরি, আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। এই সরকার চাকরি চুরি করেছে, জীবন যৌবন চুরি করেছে, এই তালিকা অসম্পূর্ণ, এভাবেই কিন্তু রাজ্য সরকারকে বিধছেন বিজেপি নেতা। তার পাশাপাশি এটাও বলা হচ্ছে, আসলে যে তালিকা এক্ষেত্রে প্রকাশ করা হয়েছে গতকাল এসএসসি তরফ থেকে, সেই তালিকা একেবারে অসম্পূর্ণ। এক্ষেত্রে আরও অনেকের নাম থাকতে পারে, সেগুলো ইচ্ছে করে লুকোনো হচ্ছে সরকারের তরফ থেকে। কিছু কি ধামাচাপা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ কিন্তু করা হচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো।
এমনি এমনি তো প্রকাশ হয়নি। গত 1 বছর ধরে নানান ধানাই পানাই করে সুপ্রিম কোর্টের নির্দেশে আন্দোলনের চাপে তারা বাধ্য হয়েছে, কিন্তু এটা ফুল ফ্লেজেড লিস্ট নয়, এটা অংশ তো এই লিস্ট। আমরা জানি যে ভাবে যে হারে দুর্নীতি হয়েছে তার এটা একটা অংশ মাত্র। দেখতে হবে তৃণমূল, সদ্য তৃণমূল ত্যাগ করা বিজেপি সব আছে। একের পর এক অভিযোগ সামনে আসছে, যে ক্ষেত্রে যে তালিকা প্রকাশ করা হয়েছে, যেটা সিবিআই তরফ থেকে বলা হয় দাগি হিসাবে চিহ্নিত প্রায় 6000, সেক্ষেত্রে 1806 জনের নাম কেন? আরও বেশি দীর্ঘ হওয়া উচিত ছিল এই তালিকা, কেন এটা নয় তা নিয়ে একদিকে জটিলতা তো যেমন তৈরি হয়েছে, তার পাশাপাশি রাজ্যে যারা বিরোধী আসনে এই মুহূর্তে রয়েছেন বাম বিজেপি, প্রত্যেকের তরফ থেকে কিন্তু রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। কারণ আসলে এই চাকরি চুরির মাধ্যমে সরকার সবকটাতেই শিলমোহর দিচ্ছে, কারণ এই যে তালিকা এসএসসি তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেই তালিকা একেবারে অসম্পূর্ণ, অনেকের নাম এক্ষেত্রে নেই। এভাবেই যখন বাম বিজেপি বিচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কি বক্তব্য শোনাবো। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্ব নাম এসেছিল, সেগুলো দেখুন খবরেই তো আছে, বিজেপি নেতৃত্ব পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে, সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে। মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, যেমন সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে। দেখুন অযোগ্যদের তালিকায় আরও 2 জনের নাম যোগ করা হলো। রশনারা বেগম এবং সঞ্চিতা দাসের নাম যোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 1806 জনের নামের তালিকা প্রকাশ। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতা করা অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হয় শনিবার। অযোগ্যদের নামের তালিকা প্রকাশ, তাহলে যোগ্যরা কেন পরীক্ষা দেবেন? এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন যোগ্য চাকরি হারা শিক্ষকরা। আগামীকাল এসএসসি অভিযানের ডাক। এই তালিকা অনেক আগেই প্রকাশিত হলে আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেনকে চলে যেতে হতো না, যে তাহলে বাকি যারা পড়ে রইল তারা যোগ্য, আনটেন্টেড, তাদের সার্টিফাই তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক রাজ্য সরকার, এসএসসি এবং বিধানসভার জরুরি অধিবেশন থেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে সুপ্রিম কোর্টে গিয়ে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচান। এই দাবিতে আগামীকাল এসএসসি অভিযান হবে। এসএসসির সামনে লাগাতার অবস্থান, লাগাতার অনশন হবে শান্তিপূর্ণভাবে, আইন শৃঙ্খলা মেনে। এই দাবিতে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চেয়েছি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, যেটা জানতে চাইবো, দুটো বিষয় এই মুহূর্তে যোগ্য চাকরিহারাদের দাবি, যে যারা অযোগ্য এখনো এই যোগ্যদের মধ্যে মিশে রয়েছে, যে তালিকা অসম্পূর্ণ বলে বলা হচ্ছে আইনজীবীদের তরফে, তারা যদি পরীক্ষায় বসেন তাহলে সেই পরীক্ষার মানে কি? 1 আর 2, যদি অযোগ্যর তালিকায় প্রকাশিত হয়ে যায় তাহলে বাকিরা তো যোগ্য, তাহলে তারা কেন পরীক্ষা দেবেন? এই দাবিতে এসএসসি অভিযানের ডাক রয়েছে। দেখো, প্রথমে তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট এটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে পরীক্ষা হবে। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট বাধা দিচ্ছে না বা কোনো নির্দিষ্ট কথা বলছে না, পরীক্ষা হবে। ফলে পরীক্ষা যে হচ্ছে সেটা কিন্তু খুব স্পষ্ট। তার পাশাপাশি কিন্তু ওই যেখানে সুপ্রিম কোর্ট পরীক্ষা হবে বলে সেইখানেই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টত সেই শুনানিতেই কিন্তু কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশের কথা বলেন এবং সেই অনুযায়ী কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে সেই শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেরকমটা বলেছিলেন সেই অনুযায়ী কিন্তু শনিবার দিন এই অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশিত হয়েছে। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে 1804 জনের তালিকা প্রকাশিত হয়েছিল, পরবর্তীকালে আরো 2 জনের নাম তাতে যোগ হয়েছে, যোগ হয়ে সংখ্যাটা এই মুহূর্তে 1806 জন। মানে এক্ষেত্রে যারা পরীক্ষার্থীরা, অর্থাৎ যেক্ষেত্রে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আন্দোলনকারীরা যারা কথা বলছেন, এসএসসি অভিযানের কথা বলছেন, তাদের মূল বক্তব্যের জায়গা হচ্ছে যে তারা যদি যোগ্য হয়, বাকিরা যদি অযোগ্য হয় তাহলে তারা। বেশ, শ্রেয়সী, আমরা নজর রাখবো এই পরিস্থিতির দিকে। আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নিউ টাউন লস্করহাটি বাজারে রক্তদান শিবিরে ধুন্ধুমার। তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে মারামারি। 2 গোষ্ঠী সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত, আর এই 2 গোষ্ঠী নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। সব্যসাচী দত্ত মঞ্চে উপস্থিত থাকাকালীন
তখনই এই অশান্তি একেবারে তৃণমূল কংগ্রেসেরই দুটো গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি, মারামারি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যেই। রক্তদান শিবির চলছিল আর সেখানে উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত নিজে, তাঁরই দুই গোষ্ঠী, তার অনুগামীরা দুপক্ষই, এবং তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যেই আচমকায় মারামারি শুরু হয়ে যায়। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, দুটো গোষ্ঠী সব্যসাচী দত্তের অনুগামী, সেক্ষেত্রে এই ঝামেলা কি কারণে? তোমাকে জানিয়ে রাখি যে লস্করহাটিতে আজকে তৃণমূলের তরফ থেকে একটি রক্তদান শিবির আয়োজন করা হয় এবং ওখানকার তৃণমূলের নেতা কালো তার নেতৃত্বে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সেখানে আর এক তৃণমূল নেতা বাহার আলী লস্কর তিনিও সেখানে আমন্ত্রিত ছিল এবং যেহেতু দুজনই লস্করহাটির তৃণমূল নেতা এবং দুজনই সব্যসাচী দত্তের অনুগামী, এবং যখন সব্যসাচী দত্ত তিনি সেই মঞ্চে এসে পৌঁছন এবং তখনই বাহার আলী লস্কর তার যারা অনুগামী রয়েছে তাদেরকে নিয়ে যখন এই সভাস্থলে আসে, অর্থাৎ রক্তদান শিবিরের যে সভাস্থল, তখনই কথা কাটাকাটি শুরু হয় এবং সে তারপরেই কিন্তু দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত এবং তারই দুই অনুগামী এবং তার খুব ঘনিষ্ঠ এই দুজন, একদিকে কালো অন্যদিকে বাহার, এবং তাদের মধ্যে হাতাহাতিতে রীতিমতো সেখানে চাঞ্চল্য তৈরি হয় এবং চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত হয় সেখানে। যদিও সব্যসাচী দত্তের বক্তব্য, যেহেতু এই জায়গাটি গেট অনেকটা ছোট করা ছিল এবং সেখানে দাঁড়িয়ে এত কর্মী সমর্থক যারা এখানে এসে পৌঁছেছিলেন সেখানে ঢোকা নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য এই সমস্যা। ধন্যবাদ। সব্যসাচী দত্ত কি বলেছেন এই গোটা ঘটনা নিয়ে শোনাবো। হ্যাঁ, তার কারণ একটা ভুল আমাদের হয়েছে, গেটটা খুব ছোট হয়ে গেছে, লোক অনেক বেশি হয়ে গেছে, সেই জন্য না মারামারি হয়নি ভাই। ঢুকতে গিয়ে এইটুকু গেটে আপনারাও দেখছেন, আপনারা তো 10 জন এসছেন মিডিয়ার লোক, আপনারাই ঢুকতে অসুবিধা হচ্ছে। আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে। গেটটা সামনের বার থেকে আমরা আরো বড় করব। মারামারি হয়নি দাবি করছেন সব্যসাচী দত্ত, কার্যত তারই অনুগামীরা নিজেদের মধ্যে এইভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ায় কিছুটা যে অস্বস্তিতে পড়েছেন সেটা স্পষ্ট সব্যসাচী দত্তের বক্তব্যে। না 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 কোনো গন্ডগোলই হয়নি, না 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 কোনো বিজেপি, না 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 কোনো গন্ডগোলই হয়নি, না 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 কোনো বিজেপি। আর এবার দক্ষিণ দিনাজপুরের দিকে নজর রাখতে হচ্ছে। বংশীহারি ঘটনা, যেখানে একটি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড বিজেপি এবং তৃণমূলের মধ্যে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে তাদেরকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ, যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে। দক্ষিণ দিনাজপুরের পাথরঘাটা এলাকার ঘটনা, আমরা কথা বলবো এই বিষয় সম্পর্কে, আরো জানবো। আমাদের সঙ্গে শ্রীকান্ত রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রীকান্ত, কেন এই গন্ডগোল, কি অভিযোগ করছে যুযুধান দুই পক্ষ? দেখো, আজ সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরের দুটি জায়গায় এইরকম সমবায় নির্বাচন চলছে, একটা বংশীহারিতে আর একটা হচ্ছে কুশমুন্ডিতে। বংশীহারিতে সকালবেলা বিলকণ্ঠ যে সমবায় রয়েছে, কৃষি উন্নয়ন সমবায়, সেই সমবায়ের ভোট যখনই শুরু হয় তখনই এই হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক। তারা অভিযোগ বিজেপির তরফ থেকে যে যখন ভোটদাতারা অর্থাৎ সদস্যরা যখন সমবায় থেকে এগোচ্ছিল তখনই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এমন অভিযোগ। এবং তার কিছুক্ষণ পরেই মন্ডল সভাপতি তিনি এবং জেলা সভাপতি তারা যৌথভাবে ঘোষণা করেন যে তারা এই সমবায় নির্বাচন থেকে তারা আর প্রতিযোগিতা করবেন না এবং তারা এই অংশগ্রহণ করবেন না। এরপরেও কিন্তু উত্তেজনা ছিল। অবশ্য এই ঘটনা, এই যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বাইরে ছোটখাটো কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু ভিতরে অর্থাৎ যেখানে ভোট গ্রহণ কেন্দ্র সেখানে কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং সকলেই ভোট দিয়েছেন। অর্থাৎ একদিকে বিজেপির যেখানে অভিযোগ যে তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, তাদের সদস্যদের ঢুকতে দিতে দেওয়া হচ্ছে না, অন্যদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে একদম অস্বীকার করা হয়েছে। তারা বলছেন এরকম কোনো ঘটনাই নাকি ঘটে। কিন্তু বিজেপির তরফ থেকে যেহেতু অভিযোগ করা হচ্ছে, এই অভিযোগ কি নির্দিষ্ট করে পুলিশের কাছে জানানো হয়েছে? কোনো অভিযোগ কি দায়ের করেছে বিজেপি?
একদমই, দেখো এই ঘটনা যখন ঘটছে তখন কিন্তু আমাদের ছবিতেই স্পষ্ট, সেখানে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, সেখানে সিভিক ভলান্টিয়াররা দাঁড়িয়ে রয়েছে, দুপক্ষের মধ্যে হাতাহাতি হচ্ছে, একে অপরের দিকে তেড়ে যাচ্ছে, একজনকে ফেরে মারা হচ্ছে, এরকম ছবি আমাদের দর্শকদের আমরা দেখিয়েছি। ফলে পুলিশের সামনেই ঘটনা ঘটেছে, বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এই ঘটনাকে নিয়ে পরবর্তী সময়ে বিজেপির তরফ থেকে তারা নির্বাচন লড়বে না বলে ঘোষণা করে দেওয়া হয়। আর তৃণমূলের বক্তব্য যে যখন তারা দেখছে যে তারা ভোটে জিততে পারবে না, তারা এই ধরনের অভিযোগ করে ভোট থেকে সরে যাচ্ছে। শ্রীকান্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। দক্ষিণ দিনাজপুরের ঘটনা, যেখানে সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূলের ধস্তাধস্তি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ সামনে ছিল, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এমনই অভিযোগ করছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে রাজ্য শাসক দলের তরফ থেকে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে চীনের তিয়ানজিনে চীনা প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর বৈঠক। এসসিও সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধানের একান্তে বৈঠক। 6টি বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়েছে বলে খবর। তিয়ানজিনেই 25তম এসসিও সম্মেলন। পুতিনের সঙ্গেও মোদীর বৈঠক হওয়ার কথা। ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে এশিয়ায় নয়া সমীকরণ। সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিয়েছেন, শোনাবো। सीमा पर डिसएग्रीमेंट के बाद शांति और स्थिरता का माहौल बना हुआ है। हमारे स्पेशल रिप्रेजेंटेटिव्स के बीच बॉर्डर मैनेजमेंट के संबंध में सहमति बनी। कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू हुई। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है। দুই দেশের মধ্যে 2020 সাল থেকে একটা কোথাও অম্লমধুর সম্পর্ক ছিল, সেটা সীমান্ত সমস্যা ছিল, গালওয়ান উপত্যকা নিয়ে সমস্যা ছিল, এবং পরবর্তীকালে দেখা যায় দুই দেশের মধ্যে এই তিক্ততার সম্পর্কের কারণে ভারত অনেক বেশি আমেরিকা মুখী হয়ে ওঠে বলে অনেকে দাবি করেন। কিন্তু এই মুহূর্তে আমেরিকার সঙ্গে বা ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে ভারত, চীন, রাশিয়ার মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে, যাতে কোথাও একটা কূটনৈতিকভাবে পিছিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমেরিকার বা ট্রাম্পের। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। শোনাবো প্রধানমন্ত্রী আরও কি বলেছেন। दोनों देशों के 2.8 बिलियन लोगों के बीच जुड़े हुए इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर हम अपने संबंधों को आगे बढ़ाने के लिए प्रतिबद्ध है। আপনারা জানেন যে জম্মু কাশ্মীরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির ভয়ঙ্কর ছবি আপনাদের দেখাবো। জম্মুতে 4 দিন আগে বৃষ্টি বিপর্যয়ের হার হিম করা ভিডিও। বন্যায় ডুবে গেছে একাধিক বাড়ি। ভিডিওটি কেবি স্কুলের কাছে গুজ্জার কলোনির। হঠাৎ একটি নালার জল এলাকায় ঢুকে পড়ে। চোখের পলকে 6 থেকে 7টি বাড়ি জলের স্রোতে ডুবে যায়। একটি বাড়ি থেকে মানুষজনকে বের করার সময় জলের তোর এতটাই তীব্র হয়ে ওঠে যে বাড়ির ভেতরে দেওয়াল ভেঙে যায় এবং কয়েকজন মানুষ সেই স্রোতে ভেসে যেতে দেখা যায়। দেখুন সেই ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একেবারে সেই মুহূর্তের ভিডিও, হাড় হিম করা ভিডিও। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় জম্মুর রামবানে। রাজগড়ে উদ্ধার কাজে সেনা, সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ। এখনো পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার। শুক্রবার রাতে হরপা বানে কাদা পাথরের স্রোত নেমে আসে, চাপা পড়ে যায় বহু বাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।